সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কবিতাটি পড়ব। খুব সহজভাবে সোনারতরী কবিতার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সোনারতরী একটি রূপক কবিতা। এই কবিতাটি আলোচনা করার আগে আমরা জেনে নিব রূপক কবিতা বলতে কাকে বোঝায়। রূপক কবিতা বলতে এমন ধরনের কবিতাকে বোঝায় যেখানে কবিতার কোনো বিশেষ ভাব বা তথ্যকে সরাসরি প্রকাশ না করে অন্য কোনো বাহ্যিক ঘটনা বা চিত্রের আড়ালে রেখে সমান্তরালভাবে প্রকাশ করে থাকে। এটাকে যদি আমরা আরেকটু সহজভাবে বলি তাহলে সেটা হবে কবিতার একটি রূপের আড়ালে যদি কবিতার আরো কোনো ভাব প্রচ্ছন্নভাবে থাকে তবে তাকে রূপক কবিতা বলে। মানে একটি রূপের আড়ালে যদি আরেকটি ভাব থাকে তবেই সেটি হচ্ছে রূপক কবিতা। সেই দিক দিয়ে সোনারতরী কবিতাটি হচ্ছে একটি রূপক কবিতা। কবি পরিচিতি, পাঠ পরিচিতি তোমরা নিজেরাই পড়ে নিবে। আমি সরাসরি চলে যাচ্ছি কবিতার ব্যাখ্যায়। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, ফুলে একা বসে আছি নাহি ভরসা। গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। গরজে মানে মেঘ আকাশে গর্জন করছে, তখন বর্ষাকাল। কৃষক কুলে একা বসে আছেন, তিনি ভরসা পাচ্ছেন। এই দুই লাইনের আক্ষরিক অর্থ হচ্ছে এটাই যে একজন কৃষক কুলে একা বসে আছেন, তিনি ভরসা পাচ্ছেন না। আকাশে মেঘ গর্জন করছে, তখন ছিল বর্ষাকাল। রূপক অর্থটা হচ্ছে এই যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর একা বসে আছেন বৈরী সময়ে, মানে আকাশে মেঘ ডাকছে, ঘন বর্ষাকাল, এটা হচ্ছে বৈরী সময়ের প্রতীক। আর কুলে একা বসে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ভরসা পাচ্ছেন। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সার, ভরা নদী খুর দ্বারা খর পরশা। রাশি রাশি হচ্ছে বহু বচন অর্থে ব্যবহার করা হয়েছে, আর ভাড়া ভাড়া হচ্ছে ধান কেটে আটিগুলো যে স্তূপ করে রাখা হয় সেটাকেই ভাড়া ভাড়া অর্থে ব্যবহার করা হয়েছে। ধান কাটা শেষ হয়ে গেছে। ভরা নদী মানে নদী পানিতে একেবারে পরিপূর্ণ, আর স্রোত হচ্ছে খুরের মতো তীক্ষ্ণ। ঠিক সেইভাবে খরপর্ষা বলতে স্রোতকে ধারালো বর্ষার সাথে তুলনা করা হয়েছে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এবং কৃষকের ধান কাটা শেষ করতে না করতেই বর্ষাকাল চলে আসে। আমরা যদি এটার ভাবার্থ দেখি তাহলে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার গল্প, উপন্যাস, কবিতা, তার যত সৃষ্টিকর্ম আছে সব কিছু নিয়ে বসে আছেন প্রতিকূল সময়। এই যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, সব সাহিত্যকর্ম সৃষ্টি করতে করতে এই বর্ষাকাল চলে আসলো, এই বৈরী সময় এসে গেল। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। একখানি ছোট ক্ষেত বলতে কৃষক যে ছোট্ট ক্ষেতের মধ্যে ফসল ফলিয়েছেন সেই ক্ষেতের কথা বলা হচ্ছে, এবং কৃষক একা। চারিদিকে বাঁকা জল করেছে খেলা, এখানে বাঁকা জল ভয়ঙ্কর অর্থে ব্যবহার করা হয়েছে, কারণ নদীতে যে স্রোত সেই স্রোতটা খুবই তীব্র, আর এই তীব্র স্রোতের কারণে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রতিকূল সময় বা বৈরী সময় অর্থে এই বাঁকা জলকে ব্যবহার করা হয়েছে। এই দুই লাইনের আমরা আক্ষরিক অর্থ পেয়ে গেলাম। এখন হচ্ছে ভাবার্থ। ভাবার্থটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার চিন্তার জগতে একা, এবং তাকে ঘিরে রেখেছে একটি প্রতিকূল সময়। সাহিত্য রচনা করতে করতে তিনি জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছেন যে তিনি একাকিত্ব অনুভব করছেন এই প্রতিকূল সময়। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। কৃষক যেখানে দাঁড়িয়ে আছেন তার ওই পারে তিনি একটি গ্রাম দেখতে পাচ্ছেন, যে গ্রামটা হচ্ছে মেঘে ঢাকা। আর সেখানে যে গাছ ছায়া দেখা যাচ্ছে সেটা মনে হচ্ছে কলমের কালি দিয়ে আঁকা, এবং অনেকটা ঝাপসা, কুয়াশাচ্ছন্ন, সকালবেলায় কুয়াশাচ্ছন্ন। আর এই পারেতে কৃষক যে ক্ষেতের মধ্যে আছেন সেই ক্ষেতে তিনি একা দাঁড়িয়ে আছেন, অর্থাৎ তিনি একা দাঁড়িয়ে ওই সামনের পারের একটা গ্রামকে দেখতে পাচ্ছেন, যে গ্রামটা তার কাছে পরিষ্কার না, অনেকটা ঝাপসা, চোখে ঝাপসা হয়ে আসছে, এবং তরু ছায়া মসি মাখা মানে গাছের ছায়া এগুলো কলমের কালি দিয়ে আঁকা যেন এরকম মনে হচ্ছে। এটার আক্ষরিক অর্থ। এখন আমরা যাব ভাবার্থে। ভাবার্থে যদি আমরা যাই, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, মানে রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টিকর্ম নিয়ে যে সময়ে তিনি দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে তিনি তার ভবিষ্যৎটা দেখছেন। সেই ভবিষ্যৎটা, অনাগত ভবিষ্যৎটা আসলে অনেকটাই কুয়াশাচ্ছন্ন, অনেকটাই ঝাপসা, যেটা দিনের বেলায়ও পরিষ্কার না।
তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন না। এটা শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে না, আমাদের সবার ক্ষেত্রে। আমরা আমাদের ভবিষ্যৎটা আসলেই এরকম করে বলতে পারি না, ভবিষ্যতে কি হবে না হবে। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। এবং সেই সময় গান গেয়ে নৌকা নিয়ে একজন মানুষ আসছে, মানে মাঝি আসছে, যে মাঝিকে দেখে কৃষকের মনে হচ্ছে তিনি তাকে চিনতে পেরেছেন এবং তিনি মনে মনে অনেক খুশি হচ্ছেন যে এই মাঝির মধ্য দিয়ে তিনি হয়তো এই জায়গা থেকে চলে যেতে পারবেন। এটা হচ্ছে আক্ষরিক অর্থ। ভাবার্থে গেলে আমরা যেটা দেখব, রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যকর্ম নিয়ে যে পৃথিবীতে বসে আছেন, তিনি মনে করতেছেন এই মহাকালে গর্বে বেঁচে থাকবেন, তার সাহিত্যকর্ম বেঁচে থাকবে, এটা তিনি আশা করছেন। যে আশাটা প্রতিটা মানুষই করে থাকে। মানুষ মনে করে যে তার সৃষ্টি নিয়ে সারা জীবন সে বেঁচে থাকবে, কিন্তু মহাকালের একটা নিয়ম আছে, মানুষ আসলেই মহাকালের গর্বে হারিয়ে যাবে, কিন্তু তার শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম এই পৃথিবীতে থেকে যাবে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। পালতোলা নৌকা নিয়ে মাঝি এসেছিল। আমরা জানি পালতোলা নৌকার মধ্যে যখন বাতাস বেশি লাগে, নৌকাটা খুব দ্রুত গতিতে চলে। এই নৌকার দ্রুতগামিতাতে নদীর যে ঢেউগুলা আছে, সেই ঢেউগুলা নিরুপায় ভাবে দুই ধারের মধ্যে উপচে পড়ছে। আর কৃষকের ওই মাঝিকে দেখে মনে হচ্ছে তিনি চিনতে পেরেছেন। এটা আক্ষরিক অর্থ। ভাবার্থে গেলে আমরা দেখতে পারি যে ভরা পালে নৌকা চলে যাওয়াটা হচ্ছে সময়ের দ্রুতগামিতা। এই সময় চলে যাওয়া অবস্থায় লেখক অপেক্ষা করছেন কখন তিনি তার সৃষ্টিকর্ম এই নৌকায় নিজের স্থান করে নিবেন। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক বিরাও তরি কুলিতে এসে। মাঝিকে বলছে একবার, বারেক মানে একবার, তোমার তরিটা কুলেতে এসে তুমি কোন বিদেশে যাচ্ছ? যেও যেটা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার দান কুলেতে এসে। কৃষক বলতেছেন তুমি যেখানেই যাও মাঝি, তোমার যেখানে ইচ্ছা সেখানেই যাও, যারে খুশি তারে দাও, শুধু একবার কুলে আসো, এসে আমার সোনার দান তুমি নিয়ে যাও। এটার ভাবার্থ যদি আমরা দেখি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছেন আমার সমস্ত সাহিত্যকর্ম নিয়ে আমি বসে আছি, হে মহাকাল তুমি আসো, এসে আমার সাহিত্যকর্মগুলো নিয়ে যাও, তোমার যেখানে খুশি সেখানেই যাও, আমার সাহিত্যকর্ম নিয়ে যাও। সোনার দান এখানে কবির সাহিত্যকর্ম হিসেবে তুলে ধরা হয়েছে। যত চাও তত লও তরণী পড়ে, আর আছে আর নাই দিয়েছি বরে। কৃষক বলছেন তোমার নৌকার মধ্যে যত পারো সব নিয়ে নাও। আর মাঝি প্রশ্ন করছেন আর আছে? তখন উত্তরে কৃষক বলছে আর নাই, দিয়েছি বলে, যা ছিল সব দিয়ে দিয়েছি। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে ভিতরে, এখন আমারে ল করুণা করে। কৃষক বলতেছেন এই নদীকূলে মানে এই ফসলি জমিতে আমি এতদিন যা নিয়ে ব্যস্ত ছিলাম তার সব আমি তোমার কাছে তুলে দিলাম, তোমার নৌকায় তুলে দিলাম, এবার আমাকে করুণা করে তোমার নৌকায় জায়গা করে দাও। এটা হচ্ছে কৃষকের আকুতি। আর আমরা যদি তার ভাবার্থ দেখি, তাহলে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ তার সাহিত্যকর্ম সব তুলে দিয়েছেন, এবার তিনি চান তারও যেন স্থান হয় এই নৌকায়। কিন্তু সত্য কি? সত্য হচ্ছে এই পৃথিবীতে প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম বা ভালো কাজ সেগুলা থেকে যাবে, কিন্তু মানুষকে এই পৃথিবী ত্যাগ করতে হবে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার দানে গিয়েছে বলি। কৃষক বলতেছেন আমার ধানেই পুরা নৌকাটা বুঝাই হয়ে গেছে, কিন্তু এই নৌকায় আমার আর স্থান নেই। শ্রাবণ গগন গিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল করি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। মেঘের ঘনঘটা নিয়ে তিনি শূন্য নদীর তীরেই পড়ে রইলেন, আর তার যত ধান ছিল সব সোনার তরি নিয়ে গেল। এই যে তিনি একা বসে আছেন, নির্ঘাত মৃত্যুর মুখেই বসে আছেন, কারণ তার চারপাশে বাঁকা জল খেলা করছে, এখান থেকে বের হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা তার নেই। ভাবার্থ যদি চিন্তা করি, তাহলে হচ্ছে ঠাই নাই, অর্থাৎ জায়গা নেই। মানুষের যে সৃষ্টিকর্ম, রবীন্দ্রনাথের যে সৃষ্টিকর্ম, সেই সৃষ্টিকর্মই হচ্ছে পৃথিবীর বুকে রয়ে গেল, তিনি বিলীন হয়ে গেলেন। আমরা আজকে 131 বছর আগের একটা কবিতা সোনার তরী পাঠ করছি। অবশ্যই এটা কালজয়ী কবিতা। এই কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ আমাদের মধ্যে আছেন এখনো বেঁচে, কিন্তু তিনি সশরীরে বেঁচে নেই। কোনো মানুষই সশরীরে বেঁচে থাকে না। তার যে সাহিত্যকর্মই হচ্ছে সোনার দান। এই সোনার দান আমাদের মধ্যে আছে, আমরা এটার
পড়ছি, কিন্তু সেই মানুষটা নেই, সেই স্রষ্টাটা নেই। সৃষ্টি থাকে, স্রষ্টা হারিয়ে যায়। এটাই হচ্ছে সোনার তরীর জীবন দর্শন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।